আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সেলিম খান। সেলিম খান, আমরা যেমনটি প্রতিবেদনগুলোতে দেখছিলাম যে নির্বাচনের ফল ঘিরে ভেনেজুয়েলায় রণক্ষেত্র তৈরি হয়েছে এবং মাদুরো জয়ের দাবির বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ সংঘর্ষ দেখা দিয়েছে এবং এটার কিন্তু পরিস্থিতি মোকাবেলায় প্রত্যেকটা পোলিং স্টেশনের তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ধন্যবাদ আতিফা। একটা হচ্ছে যে ভেনেজুয়েলা যে নির্বাচনটা সুষ্ঠু হয়নি, মানে আন্তর্জাতিক মাপকাঠিতে আমরা যেভাবে সুষ্ঠু বলি সে সুষ্ঠু হয়নি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেখানে একজন শক্তিশালী বিরোধী পক্ষ থাকার কারণে কিন্তু নির্বাচনটা আরও বেশি লোকের সামনে ধরা পড়েছে। কিন্তু এখানে একটি বড় বিষয় হলো যে যারা এই নির্বাচনের বিরোধিতা করছেন, সে যে আমেরিকা বা লাতিন আমেরিকার অনেকগুলো দেশ অসন্তোষ জানিয়েছে, তারপরে আপনার জাতিসংঘ হিসাব প্রকাশ করে, এখানে কিন্তু একটি বিষয় বিবেচ্য, যে সবাই ধরে নিয়েছেন তারা যে বিরোধী পক্ষই জিতবে, কিন্তু নির্বাচন তো হয়েছে ওই দেশের মাপকাঠিতে, ঠিক আছে? ওই দেশের মানুষকে, ওই দেশের মানুষ আন্দোলন এবং সংগ্রাম করেই ওই দেশের মানুষের প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রকে। কিন্তু এইসব দেশের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে জাতিসংঘ বলে আর শক্তিশালী দেশগুলো বলি, এরা বিশেষ বিশেষ দেশকে টার্গেট করে তাদের দেশের নির্বাচন বা তাদের দেশের আপনার ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু সামগ্রিক বিশ্বে কিন্তু বহু দেশে এবছরই প্রায় 64টার বেশি দেশে নির্বাচন হবে, কিন্তু অন্য কোনো দেশে আপনার নির্বাচন, বহু দেশে নির্বাচনই হয় না। আপনি মধ্যপ্রাচ্য সহ বহু দেশে নির্বাচন হয় না, কিন্তু তাদের নিয়ে কিন্তু সেখানে কিন্তু কোনো অসুবিধা নেই। ইরানে নির্বাচন একভাবে হয়, সেখানে নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলেন না। মুশকিল হলো এই যে বেছে বেছে কথা বলা, তখন গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তবে যে নির্বাচনটা যে সুষ্ঠু হয়নি বা সেখানে মানুষ যে প্রতিবাদে ফেটে পড়েছেন, এবং প্রতিবাদে যে সবাই ফেটে পড়েছেন এমনটাও না। এর আগে কিন্তু মাদুরোর আগে যিনি ছিলেন হুগো চাভেজ, তার বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ হয়েছে। তাকে আন্তর্জাতিকভাবে, মানে আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তিশালী দেশগুলো তাকে সরানোর বহু চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আপনার যেভাবে শুনলেন মাদুরোর কথা, যে তিনি বলেছেন যে সর্বোচ্চ বলপ্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন যে রাষ্ট্রীয় সেটিও আবার খুব বেশি সমর্থনযোগ্য না। যে তার দেশের মানুষ প্রতিবাদ করলে তিনি সেটা সমাধানের চেষ্টা করবেন দায়িত্বশীল জায়গা থেকে, তিনি তার ভোটের ফলাফলের বিষয় পরিষ্কার করবেন। সুতরাং তিনি বলপ্রয়োগের হুমকি দেওয়াটা প্রেসিডেন্টের মুখে অন্তত শোভা পায় না। জি, আরেকটি বিষয় যেমনটি দেখছিলাম যে এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা বাড়াতে কোয়াড জোট একমত হয়েছে। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে তারা হচ্ছে তাদের তৎপরতা নিয়ে তারা উদ্বেগ জানিয়েছে। মূলত চীনকে চাপে রাখতে কিন্তু এই কোয়াড জোট, এবং আমরা যে দেশগুলো দেখি তার মূল ভূমিকা হচ্ছে আমেরিকা, এক পাশে হচ্ছে ভারত, এদিকে জাপান, ওদিকে অস্ট্রেলিয়া। এই চারটে দেশকে নিয়ে কোয়াড জোট গঠন করা। এবং চীন কিন্তু তার নৌবাহিনীর তার নৌ সক্ষমতা কিন্তু বাড়িয়ে চলেছে, নৌবাহিনীর সক্ষমতা বাড়িয়ে চলেছে। এইটা কোনোভাবে আমেরিকা বা অস্ট্রেলিয়া, ভারত কারোর পক্ষে মানা সম্ভব হচ্ছে না। যেটা আপনি বলছিলেন যে বিতর্কিত দক্ষিণ চীন সাগর, এটা বিতর্কের তো কিছু নেই। দক্ষিণ চীন সাগর সেখানে যে আপনার ঘটনাগুলো ঘটছে, ইতিমধ্যে সেখানে রাশিয়া এবং চীন কিন্তু একটা বড় ধরনের নৌ মহড়া দিয়েছে। ফলে তার পাল্টা হিসাবে এই ভারত সহ যে 4 দেশ কোয়াডের সদস্যরা কিন্তু সেই হিসাবে মিটিং করেছেন। আপনি দেখুন এখানে আরেকটি কথা বলা হয়েছে যে হুটিরা যে আক্রমণ চালাচ্ছে লোহিত সাগরের দিকটায়, সেটার একটা নিন্দা জানানো হয়েছে। আসলে পুরো বাণিজ্যের জন্য পুরো নৌপথকে নিশ্চিত করতে, তার নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু কোয়াড জোটের মূল লক্ষ্য হচ্ছে এটা। এখন এটি হচ্ছে দুনিয়ায় একদম প্রতিষ্ঠিত সত্য যে বিশ্বের নৌপথ যে নিয়ন্ত্রণ যার কাছে থাকবে, বিশ্বের বাণিজ্য তার উপরে থাকবে, বিশ্বের বাণিজ্যের নিয়ন্ত্রণও তার উপরে থাকবে। এটি হচ্ছে প্রতিষ্ঠিত সদস্য। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ মুখোমুখি অবস্থান নিয়েছে তারা, এবং এটি আসলে এর ফলে মধ্যপ্রাচ্যে ক্রাইসিসটা কত প্রকট হতে পারে এবং এর সমাধানটা আসলে কিভাবে সম্ভব? একটা হচ্ছে যে হিজবুল্লাহর বিরুদ্ধে যদি ইসরায়েল আক্রমণ চালায় তার ঘাঁটিতে, অবশ্যই হিজবুল্লাহ পাল্টা মানে হামলা চালাবে। সেটা রকেট হামলা, সেখানে কী ক্ষয়ক্ষতি হবে না হবে জানি, তবে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হবে। আর এই যে বলপ্রয়োগ বা সামরিক হামলা বা যুদ্ধ, এর কোনোটাই কোনো কিছু সমাধান আসলে নিয়ে আসে না। আমাদের মনে রাখতে হবে যে ইসরায়েলের জন্ম কিন্তু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে একটি রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে। সেই সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু পশ্চিমারা। তো এই সিদ্ধান্তের জায়গায়
ইসরায়েলের অবস্থানকে ঘিরে যে বিতর্ক ওই অঞ্চলে, যদি আমি পশ্চিম এশিয়া বলি তো পশ্চিম এশিয়া, যে লেবানন, ফিলিস্তিন, জর্ডন, ইরান, সিরিয়া, এসব নিয়ে যে সমস্যাটা, সেই সমস্যা কিন্তু রাজনৈতিক কারণে সমস্যার উদ্ভব। তাহলে এই সমস্যার সমাধানও হতে হবে রাজনৈতিক। আমরা যদি হাজারো চেষ্টা করি, ইসরায়েল যদি হাজারো চেষ্টা করে যে ওইখানকার সব মানুষকে সে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে সমাধান খুঁজবে, তাহলে শূন্য শ্মশানে সে এক ধরনের মানে কি বলবো আপনার পৈশাচিক আনন্দ পেতে পারে, কিন্তু তাতে কোনো সমাধানও হবে না। কোনো মানুষের কখনো সমাধান হয়নি কোনো বল প্রয়োগের মাধ্যমে, আর কোনো সমস্যার সমাধান হবে না বল প্রয়োগের। এখানে আলোচনা এবং রাজনৈতিক সমাধানই একমাত্র পথ। জি, জনাব সেলিম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। ধন্যবাদ।